আমি রেকর্ড করতেছি। ওকে, সো বেসিক্যালি আমরা যখন নেটওয়ার্ক বলি, আমরা নেটওয়ার্ক বলতে বুঝি হচ্ছে যে অনেকগুলো কম্পিউটারের মধ্যে যখন আমরা একটা কানেকশন ক্রিয়েট করি তখন সেই সবগুলো কম্পিউটারের সমষ্টিকে আমরা একটা নেটওয়ার্ক বলি। আর যখন আমরা ডেটা কমিউনিকেশন বোঝাই তখন আমরা বোঝাই হচ্ছে যে হয় নেটওয়ার্কের ভেতরের দুইটা কম্পিউটারের একটা থেকে আরেকটাতে ডেটা পাঠানো, ইভেন নেটওয়ার্কের বাইরের দুইটা কম্পিউটারের একটা থেকে আরেকটাতে ডেটা পাঠানো কিন্তু ডেটা কমিউনিকেশন হতে পারে। সো ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে বাউন্ডেড না, যে যেই সিরিজ অফ কম্পিউটারস আছে সেটার মধ্যে বাউন্ডেড না, ওগুলার মধ্যেই যে কানেকশন হইতে হবে এরকম না, বাট নেটওয়ার্ক শুধুমাত্র ওই কম্পিউটারগুলোর মধ্যে কানেকশনকে আমরা একটা নেটওয়ার্ক বলবো। সো নেটওয়ার্ক ছোট হইতে পারে, বড় হইতে পারে, ডেটা কমিউনিকেশন পুরো ওয়ার্ল্ডের যে কোনো দুইটা নেটওয়ার্কের মধ্যে হতে পারে। বুঝতে পারছো? ভাই কোনো কি এক্সাম্পল দেওয়া যায়? ফর এক্সাম্পল দেখো যে আমার বাসার যে কম্পিউটার গুলো আছে, আমার বাসার কম্পিউটার, আমার বাসার ফোন, আমার বাসার অন্যান্য যে ডিভাইস গুলো আছে, সো এই সবগুলো ডিভাইস মিলে আমার একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান, এটা কিন্তু একটা নেটওয়ার্ক। এখন আমি যখন আমার ফোন থেকে অন্য কোথাও একটা দেই, কি বলে, একটা মেসেজ পাঠাই, এটা হচ্ছে আমার ডেটা কমিউনিকেশন। এখন ওইটা কিন্তু আমার নেটওয়ার্কের ভেতরে আমি পাঠাচ্ছি, ব্যাপারটা এরকম না, অন্য কোনো নেটওয়ার্কেও কিন্তু ইনক্লুডেড থাকতে পারে। বুঝতে পারছো? আমার বাসার নেটওয়ার্কের সাথে অন্য বাসার একটা নেটওয়ার্কের কানেকশন স্থাপন হতে পারে, এটা ডেটা কমিউনিকেশন, মানে দুটা নেটওয়ার্কের মধ্যে জিনিসটাও হতে পারে। বাট আমার বাসার নেটওয়ার্ক যেটা, সেটার মধ্যে আবার ওই নেটওয়ার্কটা ইনক্লুডেড না। সো কমিউনিকেশন হবে দুটা নেটওয়ার্কের ভেতর, বাট নেটওয়ার্ক হচ্ছে শুধুমাত্র আমার জিনিসগুলো। এবার বুঝতে পারছো? জি ভাই, ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। সেটা হচ্ছে সিনক্রোনাস ডেটা কমিউনিকেশনের জন্য প্রাইমারি মেমোরির প্রয়োজন কেন? আচ্ছা আচ্ছা, সিনক্রোনাস ডেটা কমিউনিকেশনের জন্য আমরা যেটা করি, সবার আগে আমরা মেমোরিটা, এই যে যেই ডেটাটাকে পাঠাবো সেটা একটা জায়গায় সেভ করে রাখি, তারপরে একটু একটু করে আমরা পুরো ডেটাটা পাঠাই। সিনক্রোনাস কমিউনিকেশন ইউজুয়ালি বড় ডেটা ট্রান্সফার করা হয়। তো তুমি যদি ফার্স্টে একটা পার্মানেন্ট স্টোরেজে সেভ না করো, তাহলে তুমি টার্ম বাই টার্ম পাঠাইতে পারবে না আর কি। বুঝতে পারছো? জি ভাই, ভাই এটা মানে কিভাবে লিখবো, মানে এটা ক্ষমার্কের কোশ্চেন আসছে আর কি আচ্ছা, আমাদের। ক্ষমার্কের কোশ্চেন আসছে। আচ্ছা, তুমি ইউটিউব ভিডিওর কথা চিন্তা করো, তোমার যদি ইউটিউব ভিডিওটা একটা পার্মানেন্ট স্টোরেজে সেভ না করা থাকে, তাহলে তুমি কিন্তু একবারে পুরো ইউটিউব ভিডিওটা পাঠাইতে পারবে না, কারণ এটা সাইজ বেশ বড়। সো তোমাকে অবশ্যই এটাকে একটা পার্মানেন্ট স্টোরেজে ফার্স্টে সেভ করে তারপরে ওখান থেকে টার্ন বাই টার্ন বাই টার্ন তোমাকে পাঠাইতে হবে। এখানে আছে আমার মনে হয় যে জি সিনক্রোনাস ভাইয়া। কমিউনিকেশনে এরকম আছে, দাঁড়াও আমি বের করি। আমার যতদূর মনে পড়ে, এই যে এখানে সিনক্রোনাইজেশন, আইসোসিনক্রোনাস, সিনক্রোনাস। হ্যাঁ, এই যে দেখো, কোন একটা প্রাইমারি স্টোরেজে ফার্স্ট অফ অল তুমি যদি র্যামে জিনিসটা নিয়ে সেভ করতে হয়, তারপরে ওটাকে আমরা ভাগ ভাগ করি। এই যে ভাগ ভাগ করার প্রসেসটা, এটা সেভ না করলে তো আমি করতে পারবো না, তাই না? আমি জি যখন একটা ভাইয়া। ডেটা এখান থেকে ওখানে পাঠাবো, ধরো তোমার কাছে 10টা কেক আছে, তুমি 10টা কেককে ভাগ করবা, যে একজন একটা করে পাবে। তোমার কাছে আগে থেকে যদি 10টা কেক নাই থাকে, তাহলে তো তুমি জানবাও না যে কিভাবে ভাগ করতে হয়। সো আগে থেকে আমার কাছে পুরো ডেটাটা থাকতে হবে। পুরো ডেটাটা থাকার পরে আমি পুরো ডেটাটাকে ভাগ করব, হেডার ট্রেলার অ্যাড করব, বাকি যা করা লাগে করব। যদি আমার কাছে পুরো ডেটাটা আগে থেকে সেভ করা নাই থাকে, তাহলে আমি তার পারবো। মানে ওই ডেটাটাকে ফার্স্ট প্রাইমারি র‍্যামে রাখতে হবে আর কি। এক্স্যাক্টলি, প্রাইমারি ভাবে মেমোরিতে। একটা র্যামে বা একটা স্টোরেজ ডিভাইসে সেভ করতে হবে। জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া বিট সিনক্রোনাইজেশনটা কি? বিট সিনক্রোনাইজেশন হচ্ছে, এটা তোমাদেরকে যেটা বুঝাইছিলাম, সেটা হচ্ছে যে যখন আমরা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা পাঠাই, তখন কোন বিটের পর কোন বিট পাঠাচ্ছি, এই সিকোয়েন্সটা বজায় রাখাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেখান থেকে শুরু করব, আগের দিন পড়ায় ফেলছি যেটা, হ্যাঁ, আমরা তো ডিজিটাল ডিভাইসে চলে আসলাম। ওকে, ইয়াপ, এই তো আমরা চলে আসছি আমাদের নেটওয়ার্ক ডিভাইসের ভেতর। আজকে এবং পরের ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর আমাদের আর 2টা ক্লাস লাগবে টোটাল, বা ইনফ্যাক্ট আজকেও শেষ হয়ে যেতে পারে যদি আমরা মোটামুটি টানতে পারি আর কি। সো আমরা এগুলো সব পড়ায় ফেলছি। এই যে এবার এখানে আসি, নেটওয়ার্কের মালিকানার উপর ভিত্তি করে নেটওয়ার্ক কয় প্রকার? নেটওয়ার্কের মালিকানার উপর ভিত্তি করে নেটওয়ার্ক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক এন্ড একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। সো বেসিক্যালি পাবলিক নেটওয়ার্ক হচ্ছে যেটা মোটামুটি সকল জনগণের জন্য উন্মুক্ত, বাট তোমার টাকা দেয়া লাগবে অবশ্য, টাকা দিয়ে নেটওয়ার্ক ইউজ করতে হবে, সেটাকে বলা হয় পাবলিক নেটওয়ার্ক। ফর ইনস্টেন্স গ্রামীণ ফোনের যে নেটওয়ার্কটা, একজন মানুষ যে কেউ টাকা দিয়ে গ্রামীণ ফোনের সিম কিনতে পারবে,
যে কেউ টাকা দিয়ে ওটার ইন্টারনেট ইউজ করতে পারবে। সো এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে যেটা শুধুমাত্র একটা সার্টেন এরিয়ার মানুষ বা একটা সার্টেন অফিসের মানুষ ইউজ করতে পারবে। ফর এক্সাম্পল বুয়েটের নেটওয়ার্ক, এটা বুয়েটের স্টুডেন্টদের জন্য শুধুমাত্র, অন্য কেউ এটা ইউজ করতে পারবে না। সো এই হচ্ছে প্রাইভেট এবং পাবলিক নেটওয়ার্ক। এখন প্রাইভেট পাবলিক যে নেটওয়ার্ক সেগুলো হয় ইউজুয়ালি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বা ইয়ে হয় তোমার ম্যান হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, দুটোর যে কোনো একটা হয়। আর প্রাইভেট নেটওয়ার্ক গুলো ইউজুয়ালি হয় প্যান, ল্যান বা ক্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এগুলো তো আমরা আগের দিন পড়ছি। সো তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই অবশ্যই ওই ভিডিওটা দেখে নিবা, আমাদের যে ড্রাইভ আছে সেই ড্রাইভে আপলোড দেয়া আছে। ওকে, সো আমরা যাব হচ্ছে এবার নেটওয়ার্ক ডিভাইসে। নেটওয়ার্ক ডিভাইস হচ্ছে সেই ডিভাইসগুলো যে ডিভাইসগুলো ইউজ করে আমরা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যে কানেকশন আছে সেটা বজায় রাখি। সো এই ডিভাইসগুলো কি কি? ডিভাইসগুলোর মধ্যে আছে হচ্ছে মোডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ অ্যান্ড নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি। আমরা শুরু করি মোডেম ইউজ করে। তো মোডেমের শর্ট ফর্ম হচ্ছে মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। মডিউলেটরের এমও, ডিমডিউলেটরের ডিইএম, এই দুটো একসাথে লাগানোর পর হয়ে যায় হচ্ছে মোডেম। সো বেসিক্যালি মোডেম হচ্ছে এমন একটা ডিভাইস যেটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে পারে। বর্তমানে অ্যাকচুয়ালি মোডেম এতটা ইউজ করা হয় না, আগের দিকে মোডেম অনেক বেশি ব্যবহার করা হতো। সো মোডেম কি করে আমরা আবারও চিন্তা করি, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল বানায় আর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যাল বানায়। সো জিনিসটা যেরকম ভাবে কাজ করে সেটা হচ্ছে তোমার পিসিতে তুমি একটা মোডেম অ্যাড করবা। ধরো আমি মোডেম দেখাই তোমাদেরকে, এই যে মোডেম গুলো ইউজুয়ালি দেখতে হয় হচ্ছে এরকম, এটা খুললে তারপরে যেটা পাওয়া যায় আর কি। সো এটা তুমি যখন তোমার কম্পিউটারে লাগাও যেটা হয় সেটা হচ্ছে যে তোমার কম্পিউটার থেকে যে ইন্টারনেট কানেকশনটা চাইতে হয় সেটা ও একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে দেয়। তারপরে এই সিগন্যালটা টাওয়ারে যায়, তারপর টাওয়ার থেকে প্রসেস হয়ে ইন্টারনেটে যায়, তারপর ইন্টারনেট থেকে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আবার অ্যানালগ সিগন্যাল হয়ে ওর কাছে আসে, দেন ও এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে আবার তোমাকে দেখায়। সো তোমার লেখা ও কনভার্ট করে টাওয়ারে পড়ার মতো করে, তারপর টাওয়ার পড়ে এটা ইন্টারনেটে পাঠায়, ইন্টারনেটে পাঠানোর পর ইন্টারনেট ওখান থেকে যা লেখে তা সেটা আবার সে তোমাকে তোমার ল্যাঙ্গুয়েজে বোঝায়। এই হচ্ছে বেসিক্যালি মোডেম। সবাই কি বুঝতে পারছি নাকি আমি আরেকবার বলবো? ভাইয়া আরেকবার একটু বলে ভালো হতো। অবশ্যই, ঠিক আছে। সো মোডেম বেসিক্যালি হচ্ছে মডিউলেটর এন্ড ডিমডিউলেটর। মডিউলেটরের কাজ হচ্ছে অ্যানালগ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা, ডিমডিউলেটরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। তো বেসিক্যালি মোডেম যেটা করে প্রথমেই তোমার কম্পিউটার থেকে, ধরো তুমি হচ্ছে যে এখানে আমি যে ক্লিক করলাম, ধরো যে এইখানে ক্লিক করলাম, আমি হচ্ছে এই ড্রাইভে ক্লিক করব, ঠিক আছে? সো এই ড্রাইভটা হচ্ছে আমার বুয়েটের একটা ড্রাইভ, ঠিক আছে? সো এইখানে যে আমি ক্লিক করলাম কি হইলো এখানে? যদি আমার কম্পিউটারে একটা মোডেম লাগানো থাকতো তাহলে যেটা হইতো আমি এইখানে ক্লিক করার সাথে সাথে এই যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশনটা চলে যেত মোডেমে। মোডেম এটাকে কনভার্ট করতে একটা ইলেকট্রিক সিগন্যালে। ইলেকট্রিক সিগন্যালটা সে পাঠাইতো গ্রামীণ ফোনের টাওয়ারে। গ্রামীণ ফোন এটাকে পাঠাইতো ইন্টারনেটে। ইন্টারনেট তারপরে যা প্রসেস আছে সেই প্রসেসটা করে ওর যে ডেটাটা সেটা সে আমার কাছে দিত। তারপর আমার কাছে দিত বলতে হচ্ছে গ্রামীণ ফোনের কাছে দিত। গ্রামীণ ফোন আবার সেটাকে আমার মোডেমে পাঠাইতো। আমার মোডেম আবার ওটাকে এই যে আমার লেখা-টেখা আছে লেখা-টেখায় কনভার্ট করে আমাকে দেখাইতো। সবাই কি বুঝতে পারছি? আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে। সো এই হলো। আচ্ছা, এবার বেসিক্যালি নেক্সট আমরা পড়ব হচ্ছে হাব। তো হাব হচ্ছে বেসিক্যালি একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের কানেকশনের জন্য যেই ডিভাইসটা সেটাকে আমরা বলি হাব। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে যদি হাব পড়ি তাহলে সেটা বেটার হবে, কারণ এখানে অনেক ওয়েট হয়ে গেল। এখানে খুব ভালোভাবে জিনিসগুলো ব্যাখ্যা করা আছে। দাঁড়াও আমি হাবটা বের করি এখান থেকে।
হ্যাঁ, এই তো। আচ্ছা, সো দেখো বেসিক্যালি এখানে মোডেমের চিত্রটাও খুব সুন্দরভাবে দেয়া আছে। এটা ফার্স্টে ডিজিটাল সিগন্যাল মোডেমে যায়, মোডেম এটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, আবার অ্যানালগ সিগন্যালটা মোডেমে যায়, মোডেম এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। ঠিক আছে, সো হাব হচ্ছে বেসিক্যালি কি, এই দেখো এরকম হয় হাব দেখতে। কই গেল, এটা তো সুইচ, হাবের চিত্র কই, মনে হয় ওখানে ছিল, ধরো তো। এটা হচ্ছে, না এটা তো সুইচ, হাব তো তোমাদের, আচ্ছা আমি হাব একটা দেখাই। ইথারনেট হাবটা দেখাই। এটা হচ্ছে একটা ইথারনেট হাব। হাব আর সুইচ কিন্তু দেখতে মোটামুটি একই রকম। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা হয় একসাথে। হাব হচ্ছে অনেকগুলো ডিভাইসের একটা কানেকশন পয়েন্ট, যেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, সো হাবের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে হাব তোমার ব্যাপারটা এরকম যে দাঁড়াও আমি একে বুঝাই, আমি হোয়াইট বোর্ডটা ওপেন করি তারপরে তোমাদেরকে একে বুঝাই। ওকে, সো আমরা হাবে যাই। ওকে, তো ধরো এটা হচ্ছে একটা হাব, এটার মধ্যে অনেকগুলো কম্পিউটার তার দিয়ে কানেক্টেড, এরকম ভাবে অনেকগুলো কম্পিউটার তার দিয়ে কানেক্টেড। তো ধরো এই কম্পিউটারটা চাচ্ছে, এটা এটা একটা কম্পিউটার, ধরো যে এই কম্পিউটারটা চাচ্ছে এই কম্পিউটারকে একটা ডেটা পাঠাইতে। তো হাব কি করে, সব কম্পিউটারকেই ডেটা পাঠায়, বাট যে প্রাপক শুধুমাত্র সে অ্যাকসেপ্ট করে, বাকি সবাই রিজেক্ট করে। এভাবে করে হাব কাজ করে। সবাই বুঝতে পারছি? হ্যাঁ, ডেটা কি সবাইকে পাঠায়? সবাইকে পাঠানো হয়, বাট শুধুমাত্র যে রিসিভার সে অ্যাকসেপ্ট করে, বাকি সবাই অটোমেটিক্যালি রিজেক্টেড হয়ে যায় বাকি সবার কাছ থেকে। এন্ড হাব হচ্ছে মোটামুটি বুদ্ধিমত্তাহীন একটা ডিভাইস। আচ্ছা, এবার সুইচ। হাবের পরিবর্তে এখন অ্যাকচুয়ালি সুইচটা ব্যবহার করা হয় কার্যক্রমের দিক দিয়ে। সুইচ আর হাব একদম হুবহু সেম, বাট সুইচের কিছু পার্সোনাল ইন্টেলিজেন্স আছে যেটা সুইচ করতে পারে, হাব করতে পারে না। হাবে দেখো প্রচুর কলিশন হওয়ার সম্ভাবনা থাকে, মানে হচ্ছে আমি এখান থেকে ওইখানে কাউকে পাঠাইতেছি, একই সময় অন্যজন ওখান থেকে এদিকে পাঠাইতেছে, একই সাথে অ্যাকসেপ্ট রিজেক্ট, এসবের কারণে অনেক কলিশন হয় এবং নেটওয়ার্কের ট্রাফিক বেড়ে যায়। নেটওয়ার্কের ট্রাফিক মানে হচ্ছে কি, একটা ডিভাইস থেকে যখন অন্যান্য ডিভাইসে ডাটা যায় তখন অন্য কোনো ডিভাইস কাউকে ডাটা পাঠাইতে পারে না। সো একটা ডিভাইস থেকে ধরো অন্য ডিভাইসে 1 জিবি একটা ফাইল পাঠাচ্ছ, 1 জিবি ফাইল যাওয়ার সময় অন্য কেউ কাউকে কিছু পাঠাইতে পারবে না, এজন্য প্রবলেম হয়ে যায়। বাট আমার তো এটার দরকার নাই, তাই না? ওই সময় জাস্ট যেই দুটো লাইন ইউজ করতেছে, ওই দুটো লাইন ছাড়া বাকি সবগুলো লাইন তো ফ্রি, সো বাকি লাইনগুলো তো ইজিলি ইউজ করা যায়। সো সুইচ যেটা করে, সুইচ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক অ্যাড্রেস বলে একটা জিনিস আছে, শুধুমাত্র একটা ম্যাক অ্যাড্রেসে সে পাঠায়। হাব যেরকম সবাইকে পাঠায়, সুইচ হচ্ছে শুধুমাত্র যার ম্যাক অ্যাড্রেসে পাঠানোর কথা শুধুমাত্র তার অ্যাড্রেসে পাঠায়। অর্থাৎ হাব আর সুইচের পার্থক্য এটাই, হাব সবাইকে পাঠায়, সুইচ শুধুমাত্র যার পাওয়ার কথা তাকেই পাঠায়। এজন্য নেটওয়ার্ক জ্যাম হয় না, এজন্য খুব দ্রুত জিনিসপাতি চলে যায়। ইভেন যদি কোনো কারণে সিগন্যাল দুর্বল হয়ে যায়, সুইচ নিজে সিগন্যালকে অ্যাম্পলিফাইও করতে পারে, মানে বর্ধিত করতে পারে। একটা সুইচ দিয়ে বেসিক্যালি জাস্ট একটাই ল্যান তৈরি করা যায়। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এবার রাউটার। আমরা সবাই মোটামুটি রাউটার ইউজ করছি না? আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। ভাইয়া মানে আমাদের এই যে হাব বা সুইচের ক্ষেত্রে এটা কি সবসময় মানে কম্পিউটারেই মানে ইয়া করতে হবে, মানে কম্পিউটার টু টিভি এরকম করা যায় না? কম্পিউটার টু টিভি, তোমার যদি স্মার্ট টিভি হয় তাহলে প্রবাবলি করা যাবে। ওকে। তোমার ইউজুয়ালি ভাই তাহলে এমন কিছু, হ্যাঁ হ্যাঁ বলো। হাব ইউজ করা হয় কেন? হাব তো কোনো, হাব থেকে এখন তো তো ইউজ সুইচই করা বেটার। হয় না, সুইচই ইউজ করা হয়। এই যে দেখো লাস্টের লাইনটা পড়ো, বর্তমানে হাবের ব্যবহার বিলুপ্তির পথে, মানে হচ্ছে বেসিক্যালি এখন আর হাব ইউজ করে না। নেক্সট আমরা আসতেছি হচ্ছে রাউটারে। ঠিক আছে, সো রাউটার কি? রাউটার হচ্ছে বেসিক্যালি এমন একটা ডিভাইস যেটা তোমার একই সাথে অনেকগুলো ডিভাইসের মধ্যে ইন্টারনেট কানেকশন দিতে পারে, এবং সবাই যেটা করে রাউটারের আইপি অ্যাড্রেস ইউজ করে আর কি। সো বেসিক্যালি রাউটারে নেট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে একটা নেটওয়ার্ক চিহ্নিত করা হয়। এখন কথা হচ্ছে, চিন্তা করো একই সাথে অনেকগুলো ডিভাইস রাউটার ইউজ করতেছে না। যেমন ধরো এই মুহূর্তে আমার ফোন, আমার ল্যাপটপ, আমার বোনের ফোন, আমার আব্বুর ফোন, আমার আম্মুর ফোন, সবগুলো আমার রাউটারে কানেক্টেড।
তাহলে রাউটারের সাথে ইন্টারনেটের যে নেটওয়ার্ক কানেকশন আছে ওটার জন্য কিন্তু রাউটারকে বেশ ইন্টেলিজেন্ট হইতে হবে যাতে নেটওয়ার্ক ব্লক না করে। সো এই জন্য রাউটার যেটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন নামের একটা ওয়ে আছে, সেটা দিয়ে সে যেটা করে সেটা হচ্ছে যে কোথায় কি পাঠাইতে হবে সেটা ঠিকঠাক করতে পারে আর কি। রাউটার ডেটা ফিল্টারিং করতে পারে, রাউটার কোন রাস্তা দিয়ে ডেটাকে পাঠাইলে সবচেয়ে দ্রুত যাবে সেটাও করতে পারে। সো বেসিক্যালি রাউটার হচ্ছে অনেক ইন্টেলিজেন্ট একটা ডিভাইস। আচ্ছা, সো এরপর হচ্ছে গেটওয়ে। আচ্ছা, আমি রাউটারের ব্যাপারে কি আরেকবার বলবো তোমাদের? আমি কি তোমাদের রাউটার আরেকবার বলবো? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। সো এবার গেটওয়ের কথা বলি। গেটওয়ে হচ্ছে যে দুইটা ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কানেকশন স্থাপনের জন্য একটা গেটওয়ে ইউজ করা হয়। এখন কথা হচ্ছে গেটওয়ে রাউটার কিন্তু বেসিক্যালি সেম জিনিস। রাউটার কি করে? রাউটার হচ্ছে, দেখো আমাদের বাসার যে রাউটারটা সেটা কি করতেছে, আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্কের সাথে আমার নেটওয়ার্ককে কানেক্ট করতেছে। এই গেটওয়ে গুলো যেটা করে সেটা হচ্ছে দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করে। বাট বেসিক্যালি এই দুইটা নেটওয়ার্কের যে একই প্রোটোকল থাকতে হবে এমন কিছু একটা না। পিএটি, প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন বলে একটা জিনিস আছে। সো এরা যেটা করে সেটা হচ্ছে একই বা ভিন্নধর্মী দুইটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ককে কানেক্ট করতে পারে। তো কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে তাহলে আমরা গেটওয়ে কেন ইউজ করি? সো এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, তো যেটা বলতেছিলাম আমাদের, তো তোমার রাউটার যেটা করতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র একই ধরনের প্রোটোকল বিশিষ্ট দুইটা নেটওয়ার্কের ভেতর সংযোগ স্থাপন করতে পারে। তুমি জিজ্ঞেস করবে যে ভাই প্রোটোকল কি? প্রোটোকল হচ্ছে আ সেট অফ রুলস, মানে কিছু নিয়ম, যেই নিয়ম দিয়ে একটা নেটওয়ার্ক কোনো অন্য কোনো নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করে। তো প্রোটোকল বেসিক্যালি কি, তোমার এক একটা নেটওয়ার্কের প্রোটোকল আসলে এক এক রকম। তো আমার নেটওয়ার্কের প্রোটোকল হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। তোমার নেটওয়ার্কের প্রোটোকল কিরকম তুমি কিভাবে বুঝবা? দেখো, ওপেন নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার, এখানে দিয়ে তুমি ইথারনেটে যদি যাও, ধরো এটা আমার আগে কানেক্টেড ছিল আর কি। সো দাঁড়াও আমি বের করি, দাঁড়াও। change adapter options, এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এই যে ইন্টারনেট প্রোটোকল আমাদের ইদার ভার্সন 4 থাকে অথবা ভার্সন 6 থাকে। তো দুইটা ভিন্ন ভার্সনের মধ্যেও যদি সে কানেকশন স্থাপন করতে চায় তাহলে কিন্তু সে করতে পারবে। প্রোটোকল কি বেসিক্যালি আ সেট অফ রুলস, কিছু নিয়ম। এই নিয়মগুলো কোথায় থাকে? এই নিয়মগুলো এই ইন্টারনেট কানেকশনের মধ্যে থাকে, যে কিভাবে সে একটা জায়গা থেকে আরেকটা জায়গার সাথে সম্পর্ক স্থাপন করবে। এগুলো হচ্ছে অ্যাডভান্সড কানেকশন লেভেলের লেখাপড়া আর কি। এখনই তোমরা যে অনেক বুঝে ফেলবে এমন না, বাট জাস্ট নামগুলো জেনে রাখা ভালো যে প্রোটোকল জিনিসটা কি। প্রোটোকল হচ্ছে কি কয়েকটা নিয়ম, যে নিয়মের মাধ্যমে ডেটা পাবলিক নেটওয়ার্কের সাথে আমাদের নেটওয়ার্কে সম্পর্ক স্থাপন করতে পারে। আচ্ছা, সো বেসিক্যালি গেটওয়ে এবং রাউটারের মধ্যে পার্থক্য হচ্ছে গেটওয়ের জন্য দুইটার প্রোটোকল সেম হওয়া দরকার নাই। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা ডিভাইস, এমন একটা আইসি চিপ, এটা হচ্ছে বেসিক্যালি তোমার হার্ডওয়্যার বা মাদারবোর্ডের মধ্যে। গেটওয়ের জন্য কি প্রোটোকল সেম হওয়া দরকার? না না, গেটওয়ের জন্য প্রোটোকল সেম হওয়ার কোনো দরকার নেই। গেটওয়ের জন্য প্রোটোকল ডিফারেন্ট হলেও চলবে। রাউটারের একই জন্য নিয়ম। দরকার? হ্যাঁ, রাউটারের জন্য দরকার। আচ্ছা ভাই। রাউটারের জন্য অবশ্যই দুটার প্রোটোকল সেম হওয়া দরকার। মানে আমার কম্পিউটারের প্রোটোকল যদি হয় ধরো ভার্সন 4, অন্য কম্পিউটারের প্রোটোকল যদি হয় ভার্সন 6, এই দুটার মধ্যে আমি রাউটার দিয়ে কানেকশন রাখতে পারবো না। ভাই কোনটা কোন জায়গায় ইউজ হয়? আমরা ইউজুয়ালি বাসাবাড়িতে সব জায়গায় ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 ইউজ করি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা তোমাদের মাদারবোর্ডে এখন বিল্ট ইন ভাবে বানানোই থাকে, এটা আলাদা করে লাগে না আর কি। এটা আলাদা ভাবে এখন পড়ারও দরকার নাই। এটা হচ্ছে জাস্ট একটা আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা আমাদেরকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে সহায়তা করে। আগে লাগতো এটা, বাট এখন সবার মধ্যেই ইন্টিগ্রেটেড থাকে, এজন্য লাগে না। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড দেখতে কেমন সেটা আমি তোমাদেরকে দেখাই। নেটওয়ার্ক, আচ্ছা এখানে সার্চ করি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এই যে এরকম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড গুলো হচ্ছে দেখতে এরকম। এটা তোমাদের মাদারবোর্ডে অলরেডি বানানো আছে, তাই তোমাদের আর এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। ওকে, সো আমরা
নেটওয়ার্ক মোটামুটি পড়লাম, এটার ব্যবহার তো আমাদের আর পড়ার দরকার নেই, এগুলো তো তোমরা পারবাই। আমরা নেক্সট পড়বো হচ্ছে টপোলজি। টপোলজি মানে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কিভাবে কানেক্টেড, মানে কার সাথে কে কানেক্টেড, এই জিনিসটা বোঝার যে কনসেপ্টটা সেটাকে বলা হয় টপোলজি। এখানে প্রত্যেকটা কম্পিউটারকে এরকম একটা গোল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, যাদেরকে বলা হয় হচ্ছে একটা করে নোড। আর এদের মধ্যে যে কানেকশনটা তাদেরকে দাগের মাধ্যমে প্রকাশ করা হয় আর কি। তো আমরা একটা একটা করে 6টা টপোলজি পড়বো। আবারও টপোলজির সংজ্ঞাটা বলি, একটা ডিভাইস অন্য ডিভাইসের সাথে কিভাবে কানেক্টেড সেটার যে বিন্যাস, সেটাকেই আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো টপোলজি এক একটা জায়গার জন্য এক এক রকম। তো আমরা শুরু করি বাস টপোলজি দিয়ে। বাস টপোলজিটা কেমন দেখো, মাঝখানে একটা লাইন থাকে এবং এর দুই পাশে কম্পিউটার গুলো থাকে। সো প্রত্যেকটা কম্পিউটার এই লাইনের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? সো এই যে তোমার যে লাইন গুলো থাকে, টপোলজিটা কি? টপোলজি হচ্ছে, আমি আবারও বলি, একটা নেটওয়ার্কের ভেতর একটা কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে কিভাবে কানেক্টেড সেই কনফিগারেশনটাকে আমরা বলি হচ্ছে টপোলজি। জি হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি? পারছি। ওকে, সো আমরা শুরু করি বাস টপোলজি দিয়ে। মাঝখানে একটা লাইন থাকবে, এই লাইনের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড থাকবে। তো এটা দ্বিমুখী আদান প্রদান, মানে ওখান থেকে তুমি এখানে রিসিভও করতে পারবে, ওখানে তুমি সেন্ডও করতে পারবা। তো কথা হচ্ছে যে তুমি যদি তাহলে চিন্তা করো, এখান থেকে তুমি ডেটা সেন্ড করতেছো, তাহলে যার লাগবে শুধুমাত্র সে রিসিভ করে নিবে, বাকি কারো এটা রিসিভ করার দরকার নাই। এটা অ্যাকচুয়ালি কম্পিউটার নিজেই হ্যান্ডেল করে আর কি, সে নিজেই শনাক্ত করে নেয় যে কোন কম্পিউটারের কাছে ডেটা যাবে, সেটা এখান থেকে সে পাঠিয়ে দিবে। সুবিধা হচ্ছে বেশ কয়েকটা সুবিধা আছে, যে কম তার দিয়ে করা যায়, বাসের দৈর্ঘ্য খুব ইজিলি রিপিটার দিয়ে বৃদ্ধি করা যায়, যত ইচ্ছা তত কম্পিউটার তুমি অ্যাড করতে পারবা, কোনো একটা কম্পিউটার নষ্ট হইলে বাকি কারো কিচ্ছু যায় আসে না, এবং কোনো সেন্ট্রাল সার্ভারের আমাদের দরকার নেই। এটার অসুবিধাও আছে, ডেটা ট্রান্সমিশন অনেক স্লো হয়, তুমি এখান থেকে এখানে ডেটা পাঠাইতে গেলে তোমার খবর হয়ে যাবে। এবং আরো ব্যাপার আছে, মাঝখানে কিন্তু সেন্ট্রাল তার একটাই, তার মানে অনেকে একসাথে ডেটা পাঠাইলে গেলে ট্রাফিকিং এর সৃষ্টি হবে। তারপরে যদি তোমার সেন্ট্রাল লাইন নষ্ট হয়ে যায় তাহলে কেউই আর ডেটা পাঠাইতে পারবে না। সো এই হচ্ছে মোটামুটি তোমার বাস টপোলজির সুবিধা অসুবিধা। সবাইকে বাস টপোলজি বুঝতে পারছি? জি হ্যাঁ। আমরা সামনে যাই হচ্ছে রিং টপোলজিতে। রিং টপোলজি কি জিনিস? এই যে দেখো, রিং সার্কেলের মতো, প্রত্যেকটা কম্পিউটারের সাথে দুইটা করে কম্পিউটার কানেক্টেড, প্রত্যেকে তার পাশের দুইটা কম্পিউটারের সাথে কানেক্টেড, ঠিক আছে? সো এইটা হচ্ছে বেসিক্যালি রিং টপোলজি। এখানে ডেটা কিভাবে পাঠানো হয়, ধরো আমি একে পাঠাবো, একে পাঠানোর জন্য আমার শর্টেস্ট পাথ কোন দিকে, এই দিকে না এই দিকে? অবশ্যই এই দিকে, নিচের দিকে। তাই আমি নিচের দিকে পাঠাবো, একে পাঠাবে, একে পাঠাবে। তার মানে এখান থেকে এখানে পাঠানোর জন্য আমার মাঝখানে আরো কয়েকটা কম্পিউটারের সাহায্য নিতে হবে, মানে গোলা আকার পথে যেতে হবে। সুবিধা কি? সার্ভার লাগে না কোনো, মানে কোনো সেন্ট্রাল কম্পিউটার লাগে না। তারপর হচ্ছে ডেটার কোনো সংঘর্ষ হয় না, কারণ একমুখী কমিউনিকেশন। এখান থেকে এখানে ডেটা পাঠানোর জন্য আমার এখান থেকে একে পাঠাইতেই হবে, আলটিমেটলি কিছু করার নাই। প্রত্যেকটা কম্পিউটারের গুরুত্ব সমান, তারের পরিমাণ কম, তাই বাস্তবায়নের জন্য খুব বেশি পরিমাণে খরচ হয় না, বাট এটার প্রচুর অসুবিধা আছে। আদান প্রদান অনেক স্লো দেখো, কারণ এখান থেকে একে পাঠাইতে আমার আরো দুইটা কম্পিউটার ঘুরে যাওয়া লাগতেছে। মাঝখানের একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেম অচল হয়ে যাবে। কোন নতুন নেটওয়ার্ক তুমি যদি কোন নতুন কম্পিউটার তুমি যদি সংযোজন করতে চাও, তাহলে দেখো কি করতে হবে, তোমার এটার কানেকশন নষ্ট করে ওখানে কোনো একটা কানেকশন দিতে হবে, যেটা আরো প্রবলেম্যাটিক। নেটওয়ার্কে তুমি যদি বেশি পরিমাণে কম্পিউটার হয়, তাহলে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে তোমার ট্রান্সমিশনের সময় অনেক বেশি হয়, এবং তোমার এটা কন্ট্রোলের জন্য একটা বিশাল বড় সফটওয়্যার। আগের কি বললেন? বুঝি নাই, লাস্টে কি বললাম? ওই যে নতুন একটা কম্পিউটার যদি হ্যাঁ, আমি ধরো তুমি অ্যাড এখানে একটা করতে নতুন চাই তাহলে কি কম্পিউটার করতে কানেক্ট হবে? করতেছো, তাহলে তোমার এই কানেকশনটা ভেঙে ফেলতে হবে, ভেঙে তারপর এইখানে এইটার সাথে একটা কম্পিউটার কানেক্ট করে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এরকম করে কানেক্ট করতে হবে। একেই দেখাই, দেখো, ধরো আমি এইখানে, এটা হচ্ছে অলরেডি একটা রিং। এখন আমি একটা নতুন কম্পিউটার কানেক্ট করতে চাই, আমার কি করতে হবে? এই দুটার মধ্যে কানেকশন নষ্ট করতে হবে, তারপর এখানে একটা নতুন কম্পিউটার অ্যাড করে এর সাথে একে কানেক্ট করতে হবে, এর সাথে একে কানেক্ট করতে হবে। অনেক প্যারা না? এটা তো অনেক প্যারা। আগের কারো জি কানেকশন ভাইয়া। নষ্ট হবে, নতুন কারো কানেকশন আসবে। আবার দেখো, যদি এখানে যদি অনেক বেশি কম্পিউটার হয়ে যায় তাহলে কি হবে? আবার এখানে ধরো 100টা কম্পিউটার, তাহলে এখান থেকে এখানে আসতে 50টা কম্পিউটার আমার ক্রস করতে হবে, সো স্পিডও অনেক টাইম স্লো বেশি হয়ে যাবে। লাগবে। এক্স্যাক্টলি। তো রিং টপোলজির সুবিধার চেয়ে আসলে অসুবিধাই বেশি। স্টার টপোলজি, এখানে সেন্টারে একটা সার্ভার কম্পিউটার থাকে, তার সাথে প্রত্যেকে কানেক্টেড থাকে। এটাই হচ্ছে কথা। সো ডেটা কমিউনিকেশন কিভাবে হয়? যে কারোকে ডেটা পাঠাইতে হলে আমি সার্ভারে পাঠাবো, সার্ভার খুঁজে ওকে পাঠিয়ে দিবে, আর কিচ্ছু না। তো এই পদ্ধতির সুবিধা কি?
সুবিধা হচ্ছে অনেক দ্রুত ডেটা আদান প্রদান হয়, কারণ জাস্ট দুইটা কম্পিউটার লাগতেছে আমার যে কারোর সাথে কানেকশনের জন্য, কোনো কলিশন হয় না, যে কোনো সময় তুমি নতুন একটা কম্পিউটার অ্যাড করতে পারবা, কোনো প্যারা নাই, জাস্ট সার্ভারের সাথে কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো তোমার যদি কোনো বাইরের কম্পিউটারে প্রবলেম হয় তোমার কিচ্ছু হবে না, কোনো প্রবলেম নাই, যত ইচ্ছা তত কম্পিউটার অ্যাড করতে পারো, কোনো সমস্যা নাই। প্রবলেমটা হচ্ছে যে তোমার অনেকগুলা কানেকশন, এই কানেকশনটা এস্টাবলিশ করার জন্য অনেকগুলো কম্পিউটারকে একসাথে কানেক্ট করতে হবে, যার জন্য তোমার একটা সুইচের মতো জিনিসপাতি লাগবে। ঠিক আছে, তো এগুলা কানেকশন এস্টাবলিশ করা হয় হচ্ছে সুইচ দিয়ে, বা হাব দিয়ে আগে করা হইতো, এখন তো সুইচ ইউজ করা হয়। নাম্বার 2 হচ্ছে তোমার যদি সার্ভার নষ্ট হয়ে যায় তাহলে আর কেউ কাজ করবে না। নাম্বার 3 হচ্ছে যে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো তোমার নিজেদের মধ্যে ইন্টারনালি কোনো ডেটা আদান প্রদান করতে পারবে না, সবসময় সার্ভার হয়ে যাইতে হবে, মানে তোমার প্রাইভেসি কিন্তু থাকবে না, সার্ভারের কাছে অলওয়েজ তোমার সব ডেটা থাকতে হবে। ভাই নোট হ্যাঁ, আরেকবার বলো। নোট নোট নোড হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারকে আমরা আচ্ছা, একটা কোনো করে নোড নোড বলি। যে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ট্রি টপোলজি, ট্রি হচ্ছে হায়ারার্কিক্যাল সিস্টেম, একদম সেন্টারে যে থাকবে তার গুরুত্ব সবচেয়ে বেশি, সে হচ্ছে তার চেলাদের পাঠাবে, সে হচ্ছে তার চেলাদের পাঠাবে, এরকম। এটা হচ্ছে তোমার সরকারের মতো, হচ্ছে প্রাইম মিনিস্টার, এর আন্ডারে মন্ত্রী, তারপর এর আন্ডারে হচ্ছে যে আর কেউ, এরকম। সো ধরো কোনো ডেটা পাঠানো লাগবে, ও যদি কাউকে পাঠাইতে চায়, ও পাঠাবে ওর উপরস্থ যে আছে, ও পাঠাবে ওর উপরস্থ যে আছে তাকে, তারপরে এ পাঠাবে একে, এ পাঠাবে একে, এরকম করে করে। সো এটার জন্য অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইস লাগবে আর কি। এটার আরেক নাম হচ্ছে হায়ারার্কিক্যাল টপোলজি, এটা হচ্ছে একটা সরকার ব্যবস্থার মতো আর কি, গাছের শাখা প্রশাখা এই টাইপের যেরকম। সো এটার আমরা সুবিধা অসুবিধা পড়ি। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে কোনো সময় নতুন কম্পিউটার অ্যাড করা ডিফিকাল্ট না, তুমি জাস্ট একটা ব্রাঞ্চ অ্যাড করবা তাহলেই হবে। অনেক বড় নেটওয়ার্ক অ্যাড করা যায়, কোনো সমস্যা হয় না। কোন নোড নষ্ট হলে নতুন নোড তৈরি করা যায়, মানে এখানে ওই যে এরকম না যে একদম একটা সেন্ট্রাল সার্ভার নষ্ট হলে যে পুরো ইয়ে হয়ে যাবে, এখানে মাঝামাঝি কোনোটা নষ্ট হলে ওটা রিপ্লেস করা ডিফিকাল্ট। আবার যদি একদম সেন্টারেরটা নষ্ট হয় তাহলে এরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারবে, কিন্তু এই পাশে এবং এই পাশ বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে এমন না আবার। সো এইটা একটা সুবিধা। এরপর আরো সুবিধা আছে, আরো সুবিধা হচ্ছে যেটা নিরাপত্তা অনেক বেশি। আগেরটাতে যেরকম শুধুমাত্র সার্ভারের কাছ দিয়ে সবকিছু করা যেত, এখানে আবার দেখো তুমি যদি এখান থেকে এখানে ডেটা পাঠাইতে চাও তাহলে কিন্তু তোমার সার্ভারের প্রয়োজনও পড়তেছে। তো ব্যাপার হচ্ছে যে ট্রি টপোলজির অসুবিধা হচ্ছে যে এই যে মাঝখানেরটা নষ্ট হইলে এই পাশ আর এই পাশ কোনো যোগাযোগ রক্ষা করতে পারবে না, অনেক জটিল, ব্যয় বেশি, আবার মাঝখানে কিছু কিছু জিনিস নষ্ট হইলে কিছু কিছু নষ্ট হবে, এরকম। আচ্ছা, ট্রি টপোলজি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সার্ভার কোনটা? একদম এই যে ট্রি এর যে রুট আছে, প্রাইম মিনিস্টার সে হচ্ছে সার্ভার। জি ভাই বুঝতে পারছি। তারপরে ওর আন্ডারে এই দুইটা, এরকম। আচ্ছা, সো মেশ হচ্ছে সবার সাথে সবাই কানেক্টেড, একদম সবার সাথে সবাই। এটাকে আরেকটা বলা হয় পিয়ার টু পিয়ার। পিয়ার টু পিয়ার মানে সবার সাথে সবাই কানেক্টেড। বাট প্রবলেমটা হচ্ছে যে এখানে প্রত্যেকটার জন্য প্রচুর তার লাগে। আচ্ছা বলতো, একটা নেটওয়ার্কে যদি এনটা নোড থাকে তাহলে মেশ টপোলজিতে টোটাল কয়টা কানেকশন হবে দেখি? সবাই একটু নিজের বুদ্ধি খাটাও। একটা নেটওয়ার্কে টোটাল কম্পিউটার আছে এনটা, মেশ টপোলজি মানে সবার সাথে সবাই কানেক্টেড, টোটাল কানেকশন কয়টা হবে? বলো তো। যে n into n minus 1/2 এক্স্যাক্টলি, কিন্তু কেন বলো তো? কেন 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 কেন? আসো আমরা একটু এক্সামিন করি। দেখো তো, আমাদের ধরো কয়েকটা নোড আছে, 5টার কথা চিন্তা করো, তাহলে আমি প্রথমে এর সাথে সবার কানেকশন দিব, 1 2 3 4, এর সাথে সবার কানেকশন ডান, বি সি ডি ই। আমার কয়টা লাগছে? 4টা। এবার বি এর সাথে কিন্তু এর অলরেডি কানেকশন হয়ে গেছে, সো আমার জাস্ট 3টা কানেকশন এস্টাবলিশ করতে হবে। সো 1টা 2টা 3টা 3। সি এর সাথে কিন্তু অলরেডি 2টা হয়ে গেছে, সো আমার আর জাস্ট 2টা কানেকশন এস্টাবলিশ করতে হবে, 2। ডি এর সাথে অলরেডি 3টা হয়ে গেছে, আমার আর একটা করতে হবে, 1। তো দেখো 5টার জন্য শুরু স্বাভাবিক হয় সংখ্যার যোগফলের মতো আর কি। এক্স্যাক্টলি 1 থেকে n - 1 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n * n - 1/2।
এজন্য টোটাল তোমার কানেকশন হবে n × n-1/2 টা। সুবিধা হচ্ছে যে খুবই দ্রুত ডেটা ট্রান্সফার করা যায়, কারণ তোমার লিটারালি একটা ডিরেক্ট কানেকশনের তার আছে। তোমার যদি নেটওয়ার্কে অনেক কম্পিউটার থাকে তাও তোমার স্পিডের চেঞ্জ হয় না, কোনো কম্পিউটার নষ্ট হইলে কারো কিচ্ছু যায় আসে না, এখানে জাস্ট লিটারালি কারো কিচ্ছু যায় আসে না, এবং কোনো সেন্ট্রাল সার্ভার লাগে না। বাট প্রচুর অসুবিধাও আছে। নাম্বার 1 অনেক বেশি তার লাগে, নাম্বার 2 কনফিগারেশন অনেক জটিল, নাম্বার 3 টাকার পরিমাণ অনেক বেশি। এন্ড দেখো এখানে 5টার জন্য অলরেডি তার লাগতেছে 10টা, 100টার জন্য তোমার তার লাগবে কয়টা চিন্তা করো তো। 50 × 99 মানে কত হয়? 5 99 তে হয় হচ্ছে 495, 4950টা তার লাগবে তোমার 100টার জন্য। যেখানে তুমি যদি সেন্ট্রাল সার্ভার সিস্টেমেরটা অর্থাৎ স্টার টপোলজি ইউজ করে সেখানে তোমার মাত্র তার লাগবে 100টা। সো ভাইয়া সবচেয়ে সুবিধাজনক কোনটা? সবচেয়ে সুবিধাজনক হচ্ছে আমরা এখন যেটা পড়বো, হাইব্রিড টপোলজি। যেই জায়গায় যেটা দরকার হয় আমরা এখানে সবকিছু মিলায় করতে পারি। যদি আমার কোনো একটা পোর্শনের জন্য মানে কোনো একটা পার্টের জন্য স্টার দরকার হয় আমি স্টার ইউজ করব, কোনো একটা পার্টের জন্য যদি আমার মেশ দরকার হয় আমি মেশ ইউজ করব, কোনো একটা পার্টের জন্য রিং দরকার হলে রিং ইউজ করব, কারোর জন্য বাস দরকার হলে বাস ইউজ করব। আমার যেই পার্টে যেটা দরকার সেটা আমি ইউজ করব। সুবিধা হচ্ছে যে আমি যে কোনো ভাবে আমার যেভাবে ইচ্ছা ওইভাবে অ্যাডজাস্ট করতে পারি। অসুবিধা হচ্ছে যে ডিজাইন করা অনেক ডিফিকাল্ট, ইনস্টল করা ডিফিকাল্ট এটার। তো আর ফাইনাল অসুবিধা হচ্ছে তুমি যেই পার্টে যেটা ইউজ করবে সেই পার্টের জন্য ওইটার সুবিধা অসুবিধা তো থাকবেই। এখানে ট্রান্সফার হয় কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফার হয় কিভাবে এখানে? এখানে যেভাবে তুমি যেটা ইউজ করো, ধরো তোমার কানেকশনটা এরকম, ধরো তোমার কানেকশনটা হচ্ছে তোমার একটা সেন্ট্রাল কম্পিউটার আছে, সেন্ট্রাল একটা কম্পিউটার আছে, ধরো এই পার্টটা হচ্ছে ট্রি, এখানে একটা এখানে একটা। এবার এইটার সাথে আবার ধরো একটা দুইটা তিনটা কম্পিউটার কানেক্টেড, এটা হচ্ছে একটা স্টার টপোলজি। এটার সাথে হচ্ছে ধরো এটা একটা বাস, এখানে হচ্ছে এইটা 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 এরকম, এখানে একটা বাস, এখানে হইতে পারে একটা মেশ, ধরো একটা দুইটা তিনটা, এখানে ধরো একটা মেশ। সো এক এক জায়গায় এক এক রকম হইতে পারে। এখানে কি সার্ভার আছে কোনো? যেই পার্টে সার্ভার হয় সেই পার্টে সার্ভার আছে। যেমন ধরো উপরের মেইনটা তো ট্রি, তাহলে মেইনের মধ্যে এখানে একটা সার্ভার আছে। মেইনটা যদি মেশ হইতো তাহলে কোনো সার্ভার থাকতো না, তখন ভিতরে আবার সার্ভার থাকতো। যেমন ধরো এই পার্টটা হচ্ছে এখানে আমার স্টার, তাহলে এই পার্টে এটা সার্ভার, এই পার্টে বাস সো কোনো সার্ভার নাই, এই পার্টে আমার মেশ সো কোনো সার্ভার নাই, এই পুরোটা আবার ট্রি সো এটা একটা সার্ভার। সো এক একটা জায়গায় এক এক রকম। হাইব্রিড হচ্ছে বেসিক্যালি যেখানে যেটা লাগে সেটা। এতক্ষণে যা শিখলাম সবগুলোর সমন্বয়ে হাইব্রিড। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের জাস্ট অল্প একটু বাকি আছে, আমরা দেখি তো ক্লাউড কম্পিউটিং। আমাদের জাস্ট ক্লাউড কম্পিউটিং বাকি আছে, এটা হচ্ছে আজকে লাস্ট, এরপর আমাদের এই চ্যাপ্টারই শেষ হয়ে যাবে। অল্প একটু বাকি আছে, তোমরা সবাই এক্স্যাক্টলি 10:45-এ জয়েন করো। আমরা জাস্ট 15 মিনিট নিয়ে আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, যাতে এই মাসের ভিতরে আমরা ডেটাবেস শেষ করে তোমাদের সিলেবাস ক্লোজ করে দিতে পারি। ওকে, সো সি ইউ গাইস এট 10:45।